ক্লিকের এবারের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প হীরা মানিক জলে। পরিচালনায় সৌভিক সাহা। শুরু হচ্ছে হীরা মানিক জলে, প্রথম পর্ব। মামা, তোমাদের বড় শতরঞ্জি আছে তো? একখানা দালান জোড়া শতরঞ্জি তো ছিল জানি অবনী, কিন্তু সেটা ছিঁড়ে গিয়েছে জায়গায় জায়গায়। ওসব ছেঁড়া শতরঞ্জি আমার চলবে না। তাহলে কলকাতায় লোক পাঠিয়ে ভালো একখানি শতরঞ্জি কিনে আনি। বড় আলো আছে? বাতির ঝাড় ছিল, এক এক থাকে কাঁচ খুলে গিয়েছে। তাতে চলে তো নিও। তোমাদের তাতেই কাজ চলে? কেন চলবে না বাবা, উনি দেখায় খুব ভালো। তাছাড়া দুর্গোৎসবের কাজ দিন মানেই বেশি। রাত্রে আরতি হয়ে গেলেই তো আলোর কাজ মিটে গেল। আমায় ডে লাইটের ব্যবস্থা করতে হবে দেখছি। কালী পুজোর রাতে আলোর ব্যবস্থা একটু ভালো রকম থাকা দরকার। ইলেকট্রিক আলোয় 12 মাস বাস করা অভ্যেস। সত্যি পাড়াগাঁয়ে এসে এমন অসুবিধে হয়। ছোট্ট গ্রাম সুন্দরপুর। গ্রামের উত্তর প্রান্তে ছোট একটা নদীও আছে। সুন্দরপুর মহকুমা থেকে 12-13 মাইল, রেল স্টেশন থেকেও 7-8 মাইল। গ্রামের মুস্তাফি বংশ একসময় সমৃদ্ধশালী জমিদার ছিল। এখন তাদের অবস্থা আগের মতো না হলেও আশেপাশের অনেকগুলি গ্রামের মধ্যে তাঁরাই এখনো পর্যন্ত বড় লোক বলে গণ্য। যদিও ভাঙা পুজোর দালানে আগের মতো জাঁকজমকে আর পুজো হয় না। প্রকাণ্ড বাড়ির যে মহলগুলোর ছাদ খসে পড়েছে, সেগুলো মেরামত করবার পয়সা জোটে না। সুশীল এই বংশের ছেলে, ম্যাট্রিক পাশ করে বাড়িতে বসে আছে। বড় বংশের ছেলে, তার পূর্বপুরুষদের মধ্যে কেউ কখনো চাকরি করেনি। সুতরাং বাড়ি বসেই বাপের অন্ন ধ্বংস করুক, এই ছিল বাড়ির সকলেরই প্রচ্ছন্ন অভিপ্রায়। সুশীলও তাই করে আসছে অবশ্যই। সুন্দরপুরে আগে অনেক ভদ্র গৃহস্থের বাস ছিল। তাদের সবাই এখন বিদেশে চাকরি করে। বড় বড় বাড়ি জঙ্গলে ঢেকে পড়ে আছে। মুস্তাফিদের প্রকাণ্ড ভদ্রাসনের দক্ষিণে আর পূর্বে তাদের দৌহিত্র রায়বংশ বাস করে। আগে যখন মুস্তাফিদের অবস্থা ভালো ছিল, তখন বিদেশ থেকে কুলগৌরব সম্পন্ন রায়দের আনিয়ে কন্যাদান করে জমি দিয়ে এখানেই বাস করিয়েছিলেন তারা। কালের বিপর্যয়ে রায়বংশের ছেলেরা এখন সুশিক্ষিত। সকলেই প্রায় বিদেশে ভালো চাকরি করে, নগদ টাকার মুখ দেখতে পায়। বাড়ি কেউ বড় একটা আসে না। যখন আসে তখন খুব বড় মানুষই চাল দেখিয়ে যায়। পদে পদে মাতুল বংশের ওপর টেক্কা দিয়ে চলাই যেন তাদের 2-1 মাস পল্লীবাসের প্রধান লক্ষ্য। আশ্বিন মাস, পুজোর বেশি দেরি নেই। অঘোর রায়ের বড় ছেলে অবনী সস্ত্রীক বাড়ি এসেছে। শোনা যাচ্ছে দুর্গোৎসব না করলেও অবনী এবার ধুমধামে নাকি কালী পুজো করবে। অবনী সরকারি দপ্তরে ভালো চাকরি করে। সুশীল অবনীদের বৈঠকখানায় বসে এদের চালবাজির কথা শুনছিল অনেকক্ষণ থেকে। বৃদ্ধ সত্যনারায়ণ গাঙ্গুলি তার ছোট ছেলের একটা চাকরির জন্যে অবনীর কাছে কদিন হাঁটাহাঁটি করে একটু ভরসা পেয়েছিলেন। তিনি অমনি বলে উঠলেন, তা অসুবিধা হবে না। বলি, তোমরা বাবাজি কিরকম জায়গায় থাকো, কিভাবে থাকো, তা আমার তো জানা আছে। গঙ্গা চানের যোগে কলকাতা গেলেই তোমাদের ওখানে গিয়ে উঠি। আর সে কি যত্ন! ইলেকট্রিক আলো না হলে কি আর বাবাজি তোমাদের চলে? সুশীল কলকাতায় 2-1 বার মাত্র গিয়েছে। একে আধুনিক সভ্যতার যুগের নতুন জিনিস, তার উপরে অবনী অপরিচিত শিক্ষিত শহুরে বাবু। তার সঙ্গে ভয়ে ভয়ে কথা বলতে হয়। তবুও সে বললে, ডে লাইটের চেয়ে কিন্তু ঝাড় লণ্ঠন দেখায় ভালো। অবনী হেসে গড়িয়ে পড়ে আর কি। আরে বাবা, যে যুগে জমিদারের ছেলেরা নিষ্কর্মা হয়ে বসে থাকতো আর হাতিতে চড়ে জরদগবের মতো ঘুরে বেড়াতো, ও সব চাল ছিল সেকালের। মডার্ন যুগে ওসব অচল, বুঝলে মামা। এ হলো প্রগতির যুগ। হাতির বদলে ইলেকট্রিক লাইট এসেছে। সেকালকে আঁকড়ে বসে থাকলে চলবে? বনেদি পুরনো আমলের চালচলনে
আবাল্য অভ্যস্ত সুশীল। বয়সে যুবক হলেও সে প্রাচীনের ভক্ত। সে বললে, কেন, হাতি চড়াটা কি খারাপ দেখলে? রামু, জবরজং ব্যাপার। হাতির মতো মোটা জানোয়ারের ওপর বসে থাকা, পেট মোটা, নাদুস নুদুস। সত্যনারায়ণ গাঙ্গুলি ফোড়ন কাটলেন। ওসব গোবর গণেশ জমিদারের ছেলেরই শোভা পায়, কিন্তু কাজে যারা ব্যস্ত, সময় যাদের হাতে কম, দিনে যাদের 30 মাইল চক্কর দিয়ে বেড়াতে হয় নিজের কাজে বা অফিসের কাজে, তাদের পক্ষে দরকার মোটর বাইক বা মোটর কার। স্মার্ট যারা, তাদের উপযুক্ত জার্নি হচ্ছে মোটর গাড়ি। সুশীল প্রতিবাদ করল, স্মার্ট কারা জানিনি। মুঘল বাদশাহের সময় আকবর ঔরঙ্গজেবের মতো বীর, তারা হাতিতে চড়ে যুদ্ধ করত, তারা স্মার্ট হলো না। হলো তোমাদের ওই কলকাতার আদ্যির পাঞ্জাবি পরা চশমা চোখে ছোকরাবাবুর দল, যারা কিনা ওই বাপের পয়সায় গড়ের মাঠে হাওয়া খায়, কিংবা শখে পড়ে 2-10 কদম মোটর ড্রাইভ করে। তারা অত বড় সাম্রাজ্য স্থাপন করেছিল চন্দ্রগুপ্ত মৌর্য, তারা হাতিতে চড়ে যুদ্ধ করত। পুরুরাজ হাতির পিঠে চড়ে আলেকজান্ডারের গ্রিক বাহিনীর বিপক্ষে দাঁড়িয়েছিল, তারা স্মার্ট ছিল না। স্মার্ট হলো ওই সিনেমার ছোকরা অ্যাক্টরের দল। সুশীল সেখান থেকে উঠে চলে এলো। অবনীর ধরন ধারণ তার ভালো লাগেনি। দূর সম্পর্কের মামা ভাগ্নে, কোন কালের দৌহিত্র বংশের লোক, এই পর্যন্ত। এখন তাদের সঙ্গে কি তেমন যোগ আছে? কিছুই না। জমিদারের ছেলেদের নিয়ে অবনীর এ কথা সুশীলের মনে হলো তাকেই লক্ষ্য করে করা হয়েছে। এর এখন সব হঠাৎ বড় লোকের দল, পুরনো বংশের ওপর এদের রাগ থাকা অসম্ভব নয়। সুশীল জমিদার পুত্রও বটে, নিষ্কর্মা বটে। বসে খেতে খেতে দিন কতক পরে যে পেট মোটা হয়ে উঠবে, এ বিষয়ে সন্দেহ নেই। অবনী তাকে লক্ষ্য করেই বলেছে নিশ্চয়ই। বাড়ি এসে সুশীল জ্যাঠামশাইকে জিজ্ঞেস করলে, আচ্ছা জ্যাঠামণি, আমাদের বংশে কেউ কখনো চাকরি করেছে? জ্যাঠামশাই তারাকান্ত মুস্তাফির বয়স 70-এর কাছাকাছি। তিনি পুজোর দালানের সঙ্গের ছোট কুঠুরিতে সারাদিন বৈষয়িক কাগজপত্র দেখেন আর মাঝে মাঝে গীতা পাঠ করেন। ঘরটার কুলুঙ্গিতে ও দেওয়ালের গায়ের তাকে গত 50 বছরের পুরনো পাঁজি সাজানো। কেন বাবা সুশীল, এই বংশে কারো কোনো ভাবনা ছিল যে চাকরি করবে? আচ্ছা জ্যাঠামণি, ছেলেরা কি করতো? শোনো শোনো, আমাদের কত পুরুষ যে পায়ের ওপরে পা দিয়ে খেয়ে বসে চালিয়ে দিল, সে তোমরা জানো না। তবে আজকাল বড় খারাপ সময় পড়েছে, জমি জমাও অনেক বেরিয়ে গেল, তাই যা হয় কষ্ট যাচ্ছে। নতুন আর কে কি করবে, ওতে আমাদের সব মান যায়, বুঝেছ? সুশীল অবসর সময় কথাটা ভেবে দেখল। এখন দেখা যাচ্ছে অবনীর কথাগুলো হিংসেতে ভরা ছিল। অবনীদের বাইরে বেরিয়ে চাকরি না করলে চলে না, আর তাদের চিরকাল চলে আসছে বাড়ি বসে। না, এ অবনীর হিংসার কথা বই কি। চিরটা কাল ওরা মামার বাড়ি খেয়ে মানুষ, আজ হঠাৎ বড় লোক হয়ে চাল দেওয়া কথাবার্তায় সেই মামার বাড়িকেই ছোট করতে চায়। এর প্রমাণ সুশীল অন্য এক দিক থেকে খুব শিগগিরই পেল। মুস্তাফিদের বাড়ির দুর্গাপুজো টিমটিম করে সারা হলো। লোকের পাতে পড়ল ছেঁচড়া, কলাইয়ের ডাল, ক্ষেতের রাঙা নাগরা চালের ভাত, পুকুরের মাছ, জুলো দই আর চিনির ডেলার মন্ডা। কিন্তু অবনীদের বাড়িতে যে কালী পুজো হলো, সে একটা দেখবার জিনিস। কালী পুজোর রাত্রে গাঁ শুদ্ধুলো পোলাও, মাংস, কলকাতা থেকে আনা দই, রাবড়ি, সন্দেশ, এই সমস্ত খেলে টিন টিন দামি সিগারেট নিমন্ত্রিতদের মধ্যে বিলি করা হলো। পরদিন দুপুরে, এমনকি যাত্রা আর ভাসানের রাত্রে প্রচুর জলযোগের ব্যবস্থা ছিল। অবনীর এক বন্ধু আবার ম্যাজিক লণ্ঠনে স্লাইড দেখিয়ে স্বাস্থ্য সম্বন্ধে বক্তৃতাও করলে। গ্রামের লোক সবাই ধন্য ধন্য করতে লাগল। সকলের মুখে অবনীর সুখ্যাত। কিন্তু তাতে কোনো ক্ষতি ছিল না যদি তারা সেই সঙ্গে
অমন করে মুস্তাফি জমিদারদের ছোট করে না দিত। মুস্তাফিরা কখনো এদের সঙ্গে দাঁড়ায়? বলে কিসে আর কিসে। যা বলেছ ভায়া, নামে তালপুকুর, ও ঘটি ডোবে না, শুধু লম্বা লম্বা কথা। এ ধরনের একটা কথা সেদিন সুশীলের নিজের কানেই গেল। নিজেদের পুকুরের ঘাটে বসে সুশীল ছিপে করে মাছ ধরছে। ওর পরিচিত দুটি ভদ্রলোক কথা বলতে বলতে পথ দিয়ে যাচ্ছেন। মুস্তাফিদের ওপর এবার খুব এক হাত নিয়েছে অবনী। তার মানে মুস্তাফিদের আর কিছু নেই, সব ছেলেগুলো বাড়ি বসে বসে খাবে। আরে আজকালকার দিনে আর সেকেলে বনেদি চাল চলে? লেখাপড়া তো একটা ছেলেও ভালো করে শিখলে না। লেখাপড়া শিখেও তো এই সুশীলটা বাপের হোটেলে দিব্যি বসে খাচ্ছে। ওদের কখনো কিছু হবে না বলে দিলাম, যত সব আলসে আর কুড়ে। কথাটা সুশীলের মনে লাগল। এই দিক থেকে সে নিজেকে কোনোদিন বিচার করে দেখেনি। চিরকাল তো এইরকমই হয়ে আসছে তাদের বংশে। এতদিন কেউ কিছু বলেনি, তবে আজ বলে কেন? পাশের গ্রামে সুশীলের এক বন্ধু থাকত। ছেলেটির নাম প্রমথ। তার বাবা একসময় মুস্তাফিদের স্টেটের নায়েব ছিলেন, কিন্তু তারপর চাকরি ছেড়ে মাল চালানি ব্যবসা করে অবস্থা ফিরিয়ে ফেলেছেন। প্রমথ বেশ বুদ্ধিমান আর বলিষ্ঠ। নিজের চেষ্টায় গ্রামে একটা নৈশ স্কুল করেছে, একটা দরিদ্র ভাণ্ডারও খুলেছে। তার নেতৃত্বে গ্রামের তরুণদের যে দলটি গড়ে উঠেছে, গ্রামের মঙ্গলের জন্য তারা না করতে পারে এমন কাজ নেই। সুশীল তার সঙ্গে গিয়ে দেখা করলে। প্রমথ, আমাকে তোমাদের আড়তে কাজ শেখাবে? কেন বলো তো, হঠাৎ এ কথা তোমার মুখে? বসে বসে চিরকাল বাপের ভাত খাবো? আরে তোমাদের বংশে কেউ কখনো অন্য কাজ করেনি, তাই বলছি। হঠাৎ তোমার এই মতিবুদ্ধি কেন হলো বলো তো? সেসব বলবো পরে, আপাতত একটা হিল্লে করে দাও তো। সে আর কঠিন কি, যেদিন ইচ্ছে করে এসো, বাবার কাছে নিয়ে যাব। মাসখানেক ধরে সুশীল ওদের আড়তে বেরোতে লাগল, কিন্তু ক্রমশ সে দেখল ভুসিমাল চালানির কাজের সঙ্গে তার অন্তরের যোগ নেই। তার বাবা তাকে এ কাজে বাধা দেননি, বরং বলেছিলেন, ব্যবসার কাজে যদি কিছু টাকা দরকার হয় বলো, আমি দেব। তা আড়তের কাজ কিরকম হচ্ছে? ও ভালো লাগে না, তার চেয়ে বরং ডাক্তারি পড়ি। তোমার ইচ্ছে, তাহলে কলকাতায় গিয়ে এসব দেখে শুনে এসো। কলকাতায় এসে সুশীল দেখল ডাক্তারি স্কুলে ভর্তি হওয়ার সময় এখন নয়। ওদের বছর আরম্ভ হয় জুলাই মাসে, তার এখনো ৩-৪ মাস দেরি। সুশীলের এক মামার বাড়ি খিদিরপুরে, তাঁর বাড়িতেই সুশীল এসে উঠেছিল। তাঁরই পরামর্শে সে দু একটা অফিসে কাজের চেষ্টা করতে লাগল। দিন 15 অনেক অফিসে ঘোরাঘুরি করেও সে কোথাও কোনো কাজের সুবিধে করতে পারল না। এদিকে টাকা আসছে ফুরিয়ে। মামার বাড়িতে খাবার খরচ লাগতো না, কিন্তু হাত খরচের জন্য রোজ একটি টাকা দরকার। বাবার কাছে সে চাইবে না, সে জানে নগদ টাকার সেখানে বড় টানাটানি। একটা কিছু না করে এবার বাড়ি ফিরবার ইচ্ছে নেই তার, অথচ করাই বা যায় কি? সন্ধ্যের দিকে গড়ের মাঠে বসে রোজ ভাবে। সুশীল সেদিন গড়ের মাঠের একটা নির্জন জায়গায় চুপ করে বসেছিল। বড্ড গরম পড়ে গিয়েছে। খিদিরপুরে তার মামার বাড়িটাও ছোট। ছোট ছেলে মেয়েদের চিৎকার আর উপদ্রবে সব সময় সরগরম হয়ে আছে। সেখানে গিয়ে একটা ঘরে 3-4টি 8-10 বছরের মামাতো ভাইয়ের সঙ্গে এক ঘরে রাত কাটাতে হবে। সুশীলের একদম ভালো লাগে না। তাদের অবস্থা এখন খারাপ হতে পারে, কিন্তু দেশের বাড়িতে জায়গার কোনো অভাব নেই। ওপরে নিচে বড় বড় ঘর আছে, লম্বা লম্বা দালান, বারান্দা। পুকুরের ধারের দিকে বাইরের মহলে এত বড় একটা রোয়াক আছে যে সেখানে অনায়াসে একটা যাত্রার আসর হতে পারে। এমন সব জ্যোৎস্না রাতে কতদিন সে পুকুরের ধারে ওই রোয়াকটায় একা বসে কাটিয়েছে। পুকুরের ওপারে নারকেল গাছের সারি, তার পেছনে রাধা গোবিন্দের মন্দিরের চূড়োটা, সামনের দিকে ও ঠাকুর দাদার আমলের পুরনো বৈঠকখানা।
এ বৈঠকখানায় এখন আর কেউ বসে না। কাঠবিচুলি, শুকনো তেঁতুল, ভুসি এই সমস্ত রাখা হয় বর্ষাকালে। মাঝে মাঝে সাপ বেরোয় এখানে। সেবার ভাদ্র মাসে পুজোর দালানে তাল নবমীর ব্রতের ব্রাহ্মণ ভোজন হচ্ছে। হঠাৎ পুকুর পাড়ের বৈঠকখানার দিক থেকে একটা চেঁচামেচি শোনা গেল। সবাই ছুটে গিয়ে দেখে হরিচাকর বৈঠকখানার মধ্যে ঢুকেছিল বিচুলি পাড়বার জন্য। সেই সময় কি সাপে তাকে কামড়েছে। হই হই হলো। লোকজন এসে সারা বৈঠকখানার জিনিসপত্র বার করে সাপের খোঁজ করতে লাগলো। কিছু দেখা গেল না। হরিচাকর বললে, আমি সাপ দেখিনি বাবু, ওই বিচুলির মধ্যে থেকে আমার কামড়েছে। ওঝার জন্যে রানীনগরে খবর গেল। রানীনগরের সাপের ওঝা 3টে জেলার মধ্যে বিখ্যাত। তারা এসে ঝাড়ফুঁক করে হরিকে সে যাত্রা বাঁচিয়ে দিল। লোকজনে খুঁজে সাপও বের করল। প্রকাণ্ড ক্ষয়ে গোখরো। হরি যে বেঁচে গেল তা তার পুনর্জন্ম বলতে হবে। বাবু, ম্যাচিস আছে? ম্যাচিস? সুশীল চমকে মাথা তুলে দেখল একটি লোক গড়ের মাঠের অন্ধকারে আর নিজস্ব চিন্তায় ডুবেছিল বলে প্রথমে ঠিক ঠাউর করা গেল না। নিম্ন শ্রেণীর অশিক্ষিত অবাঙালি লোক বলেই মনে হলো। তারাই সাধারণত দেশলাইকে ম্যাচিস বলে থাকে। সুশীলের তামাকের নেশা নেই, তাই দেশলাইও সে রাখে না। সে কথা লোকটাকে বলতে সে চলেই যাচ্ছিল, কিন্তু খানিকটা গিয়ে আবার অন্ধকারের মধ্যে কি যেন ভেবে ফিরে এলো। সুশীলের একটু ভয় হল। অস্পষ্ট অন্ধকারের মধ্যে লোকটাকে এবার সে ভালো করে দেখে নিয়েছে। বেশ সবল, শক্ত হাত পাওয়ালা চেহারা। গুন্ডা হওয়া আশ্চর্য নয়। সুশীলের পকেটে বিশেষ কিছু নেই, টাকা 3 মাত্র আছে। সে একটু সতর্ক হয়ে সরে বসল। লোকটা ওর কাছে এসে বিনীত সুরে বললে, বাবুজি, 2 আনা পয়সা হবে বাবুজি? সুশীল বিনা বাক্য ব্যয়ে একটা 2 আনা পকেট থেকে বের করে লোকটার হাতে দিল। তাই নিয়ে যদি খুশি হয় হোক না, এখনো চলে গেলে হয়। চলে যাওয়ার কোনো লক্ষণ কিন্তু লোকটার মধ্যে দেখা গেল না। বহুত মেহরবানি আপনার বাবু। আমার আজ খাওয়ার কিছু ছিল না, এই পয়সা নিয়ে হোটেলে গিয়ে রুটি খাবো। তো বাবুজির ঘর কোথায়? ভালো বিপদ দেখা যাচ্ছে। পয়সা পেয়ে তবুও নড়ে না। নিশ্চয় আরো কিছু পাওয়ার মতলব আছে ওর মনে মনে। সুশীল চারিদিকে একবার তাকিয়ে দেখল, কাছাকাছি কেউ নেই। পকেটে টাকা 3টে ছাড়া তার জামায় সোনার বোতামও তো আছে। হঠাৎ এখন মনে পড়ল। ও উত্তর দিল, কলকাতাতেই বাড়ি, বালিগঞ্জে। আমার কাকা পুলিশে কাজ করেন কি না, এদিকে রোজ বেড়াতে আসেন মোটর নিয়ে। এই তো এতক্ষণে এলেন বলে। রেড রোডে মোটর রেখে এখানেই আসবেন। আমি এখানেই থাকি রোজ, উনি জানেন। বেশ বাবু, বেশ বেশ। আপনাকে দেখে বড় ঘরানা বলে মনে হয়। সুশীলের কৌতূহল হলো। তুমি কোথায় থাকো? আমি মেটে বুড়ুজে বাবুজি। কিছু করো নাকি? জাহাজে কাজ করতাম, এখন কাজ নেই। ঘুরি ফিরি কাজের খোঁজে, রুটির জোগাড় করতে হবে তো। লোকটার সম্বন্ধে সুশীলের কৌতূহল আরো বেড়ে গেল। তাছাড়া লোকটার কথাবার্তার ধরনে মনে হয় লোকটা খুব খারাপ ধরনের নয় হয়তো। সুশীল তাকে জিজ্ঞেস করল, তা জাহাজে কতদিন হলো তুমি খালাসিগিরি করছো? আমি 10 বছরের উপরে খালাসিগিরি করছি জাহাজে। তা কোন কোন দেশে গিয়েছো? সব দেশে, যে দেশে বলবেন সে দেশে। জাপান লাইন, বিলেত লাইন, জাভা সুমাত্রার লাইন, SS পেঙ্গুইন, SS গোলকুন্ডা, SS নালডেরা, পিএনওর মতো বড় জাহাজ নালডেরা, নাম শুনেছেন? পিএনও যে কি পল্লীগ্রামের সুশীল তা বুঝতে পারল না। ওসব নাম সে শোনেনি। তা বাবুজি, আপনার কাছে ছুপাবো না,
শরাব পিয়ে পিয়ে কাজটা খারাপই হয়ে পড়ল। জাহাজ থেকে ডিসচার্জ করে দিলে। এখন এই কষ্ট যাচ্ছে বাবু, মুখ ফুটে কাউকে বলতে ভি পারিনি। কি করব, নসিব বাবুজি নসিব। জাহাজের কাজ আবার পাবে না? পাবো বাবুজি, ডিসচার্জ সার্টিফিকেট ভালো আছে, শরাব টরাবের কথা ওতে কিছু নেই। কাপ্তানটা ভালো লোক, তাকে কেঁদে গোড় পাকড়ে বললাম, সাহেব আমার রুটি মেরো না, ও কথা লিখো না সাহেব। লোকটা সুশীলের আর একটু কাছে এসে ঘেঁষে বসল। আমার নসিব খারাপ বাবু, নাই তো আমায় আজ চাকরি করে খেতে হবে কেন বলেন? আজ তো আমার রাজা হওয়ার কথা বাবুজি। লোকটা এদিক ওদিক চেয়ে সুর নামিয়ে বলল, আজ আর বলবো না বাবুজি, এইখানে কাল আপনি আসতে পারবেন? কেন পারবো না? তাহলে বাবু তাই আসবেন। আচ্ছা বাবু, আপনি পুরানা লেখা পড়তে পারেন? কি লেখা? সে আমি কাল বলবো বাবু। আপনি কাল এখানে আসবেন তো? তবে বেলা থাকতে আসবেন বাবু, সূর্য ডোববার আগে। মামার বাড়িতে ফিরে কৌতূহলে সুশীলের চোখে সে রাতে ঘুমই এলো না। একবার তার মনে হলো, জাহাজি মাল্লা কত দূর, কত দেশ ঘুরেছে, কি এক আশ্চর্য ব্যাপারের কথা তাকে নাকি বলবে। নতুন কোনো দেশের কথা, আর সে পুরনো লেখাই বা কিসের? ওর ছোট মামাতো ভাই সনত ওর পাশেই শোয়। গরমে তার চোখেও ঘুম নেই। খানিকটা উসখুস করার পর সে উঠে সুইচ টিপে আলো জ্বালালো। বলল, দাদা চা খাবে? চা করব? এত রাত্রিরে চা কি রে? কি করি বলো, ঘুম আসছে না চোখে। চা খাও না একটু। সনদকে সুশীল খুব পছন্দ করে। কলেজে ফার্স্ট ইয়ারের ছাত্র, লেখাপড়াতেও ভালো। ফুটবল খেলায় এরই মধ্যে বেশ নাম করেছে। কলেজে টিমের বড় বড় ম্যাচ খেলবার সময় ওকে ছাড়া চলে না। ভয় বলে কোনো জিনিস নেই তার শরীরে। মনে হয় দুনিয়ার কোনো কিছুকে সে গ্রাহ্য করে না। দুবারই স্বভাবের দোষে তাকে বিপদেও পড়তে হয়েছিল। একবার খেলার মাঠে এক সাহেবের সঙ্গে মারামারি করেছিল, নিজেও মার খেয়েছিল, মার দিয়েও ছিল। সেবার ওর বাবা টাকা কড়ি খরচ করে ওকে জেলের দরজা থেকে ফিরিয়ে আনেন। আর একবার মাহেশের রথতলায় একটি মেয়েকে গুন্ডাদের হাত থেকে বাঁচাতে গিয়ে গুন্ডার ছুরিতে প্রায় প্রাণ যেতে বসেছিল। স্থানীয় স্বেচ্ছাসেবক ছেলেরা ওকে গুন্ডাদের মাঝখান থেকে টেনে উদ্ধার করে আনে। সুশীল বলল, আচ্ছা সনত, তুই এমনি কতদূর লেখাপড়া করবি ভাবছিস? দেখি, বিএসসি পর্যন্ত পড়ে একটা কারখানায় ঢুকে কাজ শিখব। কলকবজার দিকে আমার ঝোঁক, সে তো তুমি জানোই। আচ্ছা, আমি যদি কোনো ব্যবসায় নামি, তুই থাকবি আমার সঙ্গে? নিশ্চয়ই থাকবো। তুমি যেখানে থাকবে, যা করবে আমি তাতে থাকি, এই আমার বড় ইচ্ছে। কিন্তু কি ব্যবসা করবে ভাবছো দাদা? শোন, কাউকে এখন এসব কিছু বলিস নে, তোকে আমি জানাবো ঠিক সময়। তোকে নইলে আমার চলবে না। যাই হোক, চল আজ শুয়ে পড়ি, রাত 2টো বাজে। পরদিন সুশীল গড়ের মাঠে সেই নির্দিষ্ট জায়গাতে গিয়ে একা বসে রইল। বেশ কিছুক্ষণ কেটে গেল। অন্ধকার হয়ে এলো। আসবে না সে লোক? হয়তো না। কি একটা বলবে ভেবেছিল যেন কাল, কে জানে। রাতারাতি হয়তো তার মন ঘুরে গেছে। রাত 8টার সময় সুশীল উঠতে যাবে। এমন সময় পেছনে পায়ের শব্দ শুনে চেয়ে দেখল। পরক্ষণই তার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। লোকটা ঠিক তার পেছনেই দাঁড়িয়ে। সালাম বাবুজি, মাফ করবেন, বড় দেরি হয়ে গেল। এই যে দেখছেন, এই দেখুন। লোকটার পায়ের ওপর দিয়ে ভারী একটা জিনিস চলে গিয়েছে যেন। সাদা কাপড়ের ব্যান্ডেজ বাঁধা, ব্যান্ডেজও রক্তে ভিজে উঠেছে। এই
পায়ে কি হয়েছে তোমার? শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প হীরা মানিক জলে। প্রথম পর্ব। প্রযোজনা শান্তনু চ্যাটার্জি। সুশীল এবং গল্পের সূত্রধার সবুজ বর্ধন। গল্প পাঠে ও চীনা সারেংয়ের চরিত্রে অনুজয় চট্টোপাধ্যায়। সনত ও সুশীলের বাবার চরিত্রে দেবব্রত বন্দ্যোপাধ্যায়। জামাতুল্লাহ দেবরাজ ভট্টাচার্য। ইয়ার হোসেন ও নটরাজন তরুণাভ সাঁতরা। অবনী পার্থপ্রতিম ব্যানার্জি। প্রমথ গ্রামের লোকেদের একজন ও জুয়ার আড্ডাধারী দুর্বার শর্মা। সত্যনারায়ণ গাঙ্গুলি সুশীলের জ্যাঠামশাই ও দ্বীপের দেবতা অম্লান মজুমদার। সুশীলের আর্টিস্ট বন্ধু ও চীনা দোকানদার কৌশিক শীল। সুশীলের মামা শয়তান জয়দীপ সেন। ইয়ার হোসেনের অনুচর দুর্বার শর্মা ও জয়দীপ সেন। শব্দগ্রহণ সুরজিৎ গাঙ্গুলি। আবহ ও শব্দ নিয়ন্ত্রণ গোপাল দাস। পোস্টার সৌরভ মিত্র। গল্পের অডিও রূপান্তর গ্রামের লোক হরি ডক্টর বসুর চরিত্রে এবং সমগ্র পরিচালনায় সৌভিক সাহা। গল্পটি লেখকের কল্পনাপ্রসূত। বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা একেবারেই অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। এই অডিও পরিবেশনা শুধুমাত্র মনোরঞ্জনের জন্য। এর উদ্দেশ্য কোনোভাবেই কোনো জাতি, রাষ্ট্র, ব্যক্তি, জাত বা ধর্মকে আঘাত করা নয়। মদ্যপান, ধূমপান, মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কোনো রকম কুসংস্কার বা অন্ধবিশ্বাসকে গুরুত্ব দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। এমন আর অনেক গল্প রয়েছে ক্লিক অ্যাপে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন।